প্রাচীন ভারতীয় খাদ্যাভ্যাসের জ্ঞান কিভাবে আধুনিক মিনিমালিস্ট বা সরল জীবনযাত্রাকে নতুন করে রূপ দিচ্ছে, আজকের আলোচনা মূলত সেই গভীর সংযোগটা নিয়েই। আচ্ছা, আজকাল তো প্রায় আমাদের জীবনটাকে একটু সহজ করে তোলার কথা বলা হয়, তাই না? যেমন ধরুন, ঘরদোর একটু গুছিয়ে রাখা, কিংবা আমাদের ডিজিটাল জগতের আবর্জনা, মানে ধরুন ইনবক্সটা পরিষ্কার করা। কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে সত্যিকারের সরলতার শুরুটা হয়তো আমাদের খাবারের প্লেট থেকেই হতে পারে? তো মিনিমালিস্ট খাদ্যাভ্যাস বলতে ঠিক কী বোঝায়? এর মানে কিন্তু কম খাওয়া একদমই নয়, বরং এর আসল অর্থ হল আমাদের শরীরের ঠিক কী প্রয়োজন সেটা বোঝা, সে সম্পর্কে সচেতন থাকা, আর যা কিছু অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দেওয়া। আর জানেন, ঠিক এই ধারণাটাই কিন্তু আমাদের প্রাচীন দর্শনের সঙ্গে একটা দারুণ সেতু তৈরি করে দেয়। খাদ্যাভ্যাসের এই যে মিনিমালিজম, এর মূল উৎস কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরনো যোগশাস্ত্রে। চলুন সেই প্রাচীন রূপরেখাটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, যোগ দর্শনের একটা মূল ভিত্তি হল মিতাহার, অর্থাৎ পরিমিত আহার। এটা কিন্তু শুধু খাবারের পরিমাণ নিয়ে কথা বলে না, এর গুণমান সম্পর্কেও আমাদের সচেতন হতে বলে। ভাবুন তো একবার, হঠযোগ প্রদীপিকার মতো প্রাচীন গ্রন্থে কি পরিষ্কার করে বলা হয়েছে, শুধুমাত্র খিদে পেলেই খাও, পেটের 1/4 খালি রেখে বাকি 3 ভাগ ভালো মানের খাবার আর বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করো। এটা হাজারো বছরের পুরনো জ্ঞান, কিন্তু আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। ভগবদ্গীতা তো আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। সেখানে খাবারকে তার প্রভাব অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়েছে, যা শুধু আমাদের শরীরের ওপর নয়, আমাদের মন এবং চেতনার ওপরেও গভীর প্রভাব ফেলে। এর মধ্যে প্রথমটা হল সাত্ত্বিক আহার, মানে যা কিছু বিশুদ্ধ, তাজা এবং শান্ত প্রকৃতির। যেমন ধরুন তাজা ফল, শাকসবজি, শস্যদানা, এগুলো নাকি আয়ু, শক্তি, স্বাস্থ্য আর সুখ বাড়াতে সাহায্য করে। এক কথায়, মানসিক স্বচ্ছতা আর ভারসাম্যের জন্য এটা হলো আদর্শ খাবার। এরপর আসছে রাজস্বিক আহার। এই ধরনের খাবার শরীর ও মনকে উত্তেজিত আর চঞ্চল করে তোলে, যেমন অতিরিক্ত তেতো, টক, নোনতা বা ঝালযুক্ত খাবার। এর ফলে কিন্তু কষ্ট আর উদ্বেগ বাড়তে পারে। আর সবশেষে হল তামসিক আহার, যা ভারী এবং আমাদের চেতনাকে নিস্তেজ করে দেয়। বাসি, প্রক্রিয়াজাত, ভাজাভুজি বা অস্বাস্থ্যকর খাবার এর মধ্যে পড়ে। আধুনিক যুগের ফাস্ট ফুড বা প্রসেসড খাবারকে এর সাথে তুলনা করাই যায়। এর ফল কি? শরীরে অলসতা আসা আর মনে বিভ্রান্তি তৈরি হওয়া। সুতরাং পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি, তাহলে কি দাঁড়ায়? একদিকে সাত্ত্বিক খাবার আমাদের মনে শান্তি, স্বচ্ছতা আর জীবনী শক্তি বাড়াচ্ছে, আর অন্যদিকে রাজসিক ও তামসিক খাবার অস্থিরতা, কষ্ট, এমনকি রোগেরও কারণ হতে পারে। মানে আমাদের খাওয়ারের পছন্দ আমাদের ওপর কতটা গভীর প্রভাব ফেলে তা এখান থেকেই স্পষ্ট বোঝা যায়। বেশ, যোগ দর্শন থেকে এবার একটু আয়ুর্বেদের দিকে নজর ফেরানো যাক। আয়ুর্বেদ কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে সরলতা আর ভারসাম্য আনার জন্য দারুণ কিছু প্রায়োগিক বিজ্ঞান বাতলে দেয়। আয়ুর্বেদের একটা একেবারে কেন্দ্রীয় ধারণা হল অগ্নি, মানে আমাদের পাচন শক্তি। এই অগ্নি যদি শক্তিশালী হয়, তাহলে খাবারটা পুষ্টিতে রূপান্তরিত হয়, আর যদি দুর্বল হয়, তাহলে শরীরে বিষাক্ত পদার্থ বা আম তৈরি হয়। তার মানে আমরা কি খাচ্ছি, তার পাশাপাশি কিভাবে হজম করছি, সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদ বলে আমাদের স্বাস্থ্য নির্ভর করে আমরা কতটা পুষ্টি শোষণ করতে পারছি তার ওপর, শুধু কতটা খাচ্ছি তার ওপর নয়। আয়ুর্বেদের আরেকটা দারুণ কনসেপ্ট হল ঋতুচর্যা, অর্থাৎ ঋতু অনুযায়ী খাদ্যাভ্যাস। যেমন শীতে শরীরকে শক্তি দেওয়ার জন্য উষ্ণ ও মিষ্টি খাবার, বসন্তে কফ কমানোর জন্য হালকা ও তেতো খাবার, আর গ্রীষ্মে গরমের মোকাবেলা করতে ঠান্ডা আর তরল খাবার খাওয়া। মানে সোজা কথায় প্রকৃতির চক্রের সঙ্গে তাল মিলিয়ে চলা। এতে আমাদের শরীর বাইরের পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আয়ুর্বেদ কিন্তু বিরুদ্ধা আহার সম্পর্কেও আমাদের সতর্ক করে। মানে এমন কিছু খাবারের কম্বিনেশন আছে যা একসঙ্গে খেলে হজমে গণ্ডগোল হতে পারে, এমনকি শরীরে বিষাক্ত পদার্থ তৈরি হতে পারে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু বেশ মজার। এখানে কিছু খুব সাধারণ উদাহরণ দেওয়া আছে যেগুলো আমরা হয়তো প্রায় ভুল করে থাকি। যেমন ধরুন মাছ আর দুধ। আয়ুর্বেদ বলছে এগুলো একসঙ্গে খাওয়া উচিত না, কারণ এদের প্রভাবটা একদম বিপরীত, একটা গরম আর একটা ঠান্ডা। এতে নাকি রক্ত দূষিত হতে পারে। ঠিক একইভাবে দুধের সঙ্গে টক ফল বা কলাও কিন্তু বিরুদ্ধ আহার। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো মধু। মধুকে কিন্তু কখনোই গরম করা উচিত নয়, কারণ তাতে এর গুণাগুণ বদলে গিয়ে
এটা বিষাক্ত হয়ে উঠতে পারে। তো এতক্ষণ যে আলোচনা হলো, এখন প্রশ্ন হলো এই প্রাচীন জ্ঞানকে কিভাবে একটা সামগ্রিক এবং আধুনিক জীবনধারার সঙ্গে আমরা যুক্ত করতে পারি। এই বিষয়গুলোকে যদি আমরা এক সুতোয় বাঁধি তাহলে একটা সম্পূর্ণ ছবি ফুটে ওঠে। দেখুন, সাত্ত্বিক আহার মানসিক স্বচ্ছতা আনছে, মিতাহার শারীরিক ভারসাম্য আর শক্তি দিচ্ছে, ঋতুচর্যা প্রকৃতির সঙ্গে আমাদের একাত্ম করে তুলছে, আর বিরুদ্ধ আহার এড়িয়ে চললে হজম শক্তি আর স্বাস্থ্য দুটোই ভালো থাকছে। প্রত্যেকটা নীতিরই কিন্তু এক একটা দারুণ আধুনিক উপকারিতা রয়েছে। আর এই দর্শন যে শুধু পুঁথিগত নয়, তার প্রমাণ আজকের তরুণ প্রজন্মও। যেমন ২২ বছর বয়সী এক ছাত্রী রাশিকা শেঠ বলছেন, এগুলো তো খুব বড় কোনো পরিবর্তন নয়, কিন্তু এর ফলে আমি নিজের সঙ্গে আরও বেশি সংযুক্ত অনুভব করি। আসলে এই প্রাচীন প্রথাগুলো কোনো সেকেলে নিয়মকানুন নয়, বরং এগুলোই আজকের সবচেয়ে জনপ্রিয় স্বাস্থ্য ট্রেন্ডগুলোর আসল উৎস। তাহলে চলুন একটা সরাসরি তুলনা করা যাক, কেমন? একদিকে ভাবুন প্রাচীন ভারতের সেই সব নিয়ম, যেমন মিতাহার বা পরিমিত আহার, সূর্যাস্তের আগে রাতের খাওয়া সেরে ফেলা বা অহিংসার ধারণা থেকে আসা নিরামিষ খাদ্যাভ্যাস। আর অন্যদিকে দেখুন আজকের দিনের সবচেয়ে ট্রেন্ডিং বিষয়গুলো, ইন্টারমিটেন্ট ফাস্টিং, টাইম রেস্ট্রিক্টেড ইটিং আর প্ল্যান্ট বেসড ডায়েট। কি আশ্চর্য মিল, তাই না? আজকে যেগুলোকে আমরা নতুন ওয়েলনেস ট্রেন্ড ভাবছি, সেগুলো শিকড় আসলে আমাদের হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের মধ্যে লুকিয়ে আছে। সুতরাং বোঝাই যাচ্ছে, এটা শুধু একটা ডায়েট প্ল্যান নয়, এটা একটা আস্ত জীবন দর্শন, যা আমাদের নিজেদের এবং এই গ্রহের সঙ্গে সচেতনভাবে ভারসাম্য রেখে আর সম্প্রীতির সঙ্গে বাঁচতে শেখায়। শেষে শুধু একটাই প্রশ্ন রেখে যাই, আমাদের খাদ্যাভ্যাসকে একটু সহজ করে তুলতে পারলে তা আমাদের বাকি জীবনটাকে ঠিক কিভাবে বদলে দিতে পারে।